নমস্কার, আমি তসমিনা। নমস্কার, তসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। স্বৈরাচারে কি নির্বোধ, সাংবাদিকের কণ্ঠরোধ। কি গো, মনে হচ্ছে কিছু একটা চিন্তা করছো। ঠিক ধরেছিস, একদম। তোমার আবার এত কি চিন্তা? চিন্তা আমাকে নিয়ে, চিন্তা তোকে নিয়েও। আমাকে নিয়ে চিন্তা? কি যে বলো, আমার তো লাইফে কোনো চাপই নেই। চাপ এখন নেই, কিন্তু চাপ আসতে কতক্ষণ? মানে হেয়ালি করো না, খুলে বলো। এই যে তুই আর আমি মোদী সরকারের বিজেপির বিরুদ্ধে এত কথা বলি, এর ফল কি হতে পারে বলে তোর মনে হয়? কি আবার হবে? ভালোই হবে। মানুষ আরো বেশি করে বিজেপিকে চিনবে, মোদী সরকারের কাজ নিয়ে মাথা ঘামাবে। কিন্তু বিজেপি যদি এখন তোকে নিয়ে মাথা ঘামায়, তখন কি হবে? কি হবে? আমরা সাংবাদিক, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সত্যি বলা আমাদের অধিকার, তার জন্য কে কি করবে? কিন্তু বিজেপি তো এসব কিছুই মানে না। গণতন্ত্র, বাক স্বাধীনতা, এসব কথার কোনো মূল্যই নেই ওদের কাছে। নতুন কিছু ঘটেছে নাকি গো? ঘটেছে মানে ভালোভাবেই ঘটেছে। যে ব্যাংকের ডিরেক্টর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, সেই ব্যাংকের কর্মকর্তাকে কোটি কোটি টাকার দুর্নীতি নিয়ে প্রশ্ন করার জন্য একজন প্রবীণ সাংবাদিককে গ্রেফতার হতে হয়েছে। প্রশ্ন করার জন্য গ্রেফতার? কি বলছো? নিজেই দেখে নে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার কি পুলিশের সাহায্যে বিরোধী কণ্ঠরোধ করছে? একজন প্রবীণ ডিজিটাল সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র একটি প্রশ্ন করার জন্য। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে গুরুতর অভিযোগ। বিরোধীরা বলছে বিজেপি সরকার সাংবাদিকদের দমন করতে পুলিশের অপব্যবহার করছে। আসলে কি ঘটেছিল? 25শে মার্চ গুয়াহাটির পানবাজার অসম কোঅপারেটিভ অ্যাপেক্স ব্যাংকের সামনে তীব্র প্রতিবাদ চলছিল। অভিযোগ, এই ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ায় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই অভিযোগের তদন্তে বহুদিন ধরে সংবাদ মাধ্যমের নজর ছিল, যার মধ্যে ছিলেন দ্য ক্রস কারেন্টের চিফ রিপোর্টার দিলবার হোসেন মজুমদার। এই ব্যাংকের পরিচালক মণ্ডলীর একজন সদস্য স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, আর ব্যাংকের চেয়ারম্যান বিজেপি বিধায়ক বিশ্বজিৎ ফুকন। স্বাভাবিকভাবেই দুর্নীতির অভিযোগের সঙ্গে বিজেপির যোগ থাকার আশঙ্কা দেখা দিয়েছে। বিরোধী দল অসম জাতীয় পরিষদের যুব সংগঠন জাতীয় যুব শক্তি এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছিল। সেই সময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর দাম্বারু শইকিয়া এলেন, যিনি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত। সাংবাদিক দিলবার হোসেন মজুমদার ক্যামেরা নিয়ে তার দিকে এগিয়ে যান এবং তাকে কয়েকটি প্রশ্ন করতে চান। দ্য ক্রস কারেন্টের প্রকাশিত ভিডিওতে শইকিয়াকে স্পষ্ট শোনা যায়। তিনি মজুমদারকে বলেন, আপনি ওপরে আসুন, অফিসে কথা বলবো। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই অপ্রত্যাশিত ঘটনা ঘটে। ব্যাংকের বাইরে প্রতিবাদ কভার করার পর দিলবার হোসেন মজুমদার পানবাজার থানা থেকে ফোন পান। তাকে অবিলম্বে থানায় আসতে বলা হয়। তিনি পৌঁছতেই পুলিশ তাকে আটক করে। সাংবাদিক মজুমদার অসমের সাংবাদিক মহলে সুপরিচিত। তিনি গুয়াহাটি প্রেস ক্লাবের সহকারী সাধারণ সম্পাদকও। ফলে তাঁর গ্রেপ্তারি নিয়ে সাংবাদিক মহলে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে পুলিশ তার বিরুদ্ধে কি অভিযোগ এনেছে তা পরিষ্কার করেনি। পরে জানা যায় তার বিরুদ্ধে SC/ST অ্যাট্রোসিটিস অ্যাক্ট প্রয়োগ করা হয়েছে। বিরোধীরা বলছে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলার অপরাধে একজন সাংবাদিকের বিরুদ্ধে এমন একটি সংবেদনশীল আইন ব্যবহার করা হয়েছে যা আদতে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষার জন্য তৈরি হয়েছে। একজন সাংবাদিক শুধুমাত্র প্রশ্ন করেছেন, তার বিরুদ্ধে কিভাবে SC/ST অ্যাট্রোসিটিস অ্যাক্ট ব্যবহার করা হলো? কোনো প্রমাণ নেই, কোনো নথি নেই। এটা সরাসরি দমনমূলক নীতি। এই ঘটনায় সরব হয়েছে অসমের রাজনৈতিক মহল। অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ বলেছেন, এই গ্রেপ্তারি আসলে সরকারের ঐতিহাসিক ভুল। হিমন্ত বিশ্ব শর্মা সরকার পুলিশকে ব্যবহার করে ভয় দেখাচ্ছে। সাংবাদিকদের দমিয়ে রাখার জন্যই মিথ্যা মামলা সাজানো হয়েছে। কিন্তু এতে অসমের মানুষ আরো ক্ষুব্ধ হবে। শেষ পর্যন্ত আদালতে উপস্থাপনের পর দিলবার হোসেন মজুমদার জামিন পেয়েছেন। বিচারক কোনো প্রমাণ পাননি, তাই তাকে মুক্তি দেওয়া হয়েছে। জামিনের পরেই নতুন কেস দিয়ে আবারও গ্রেপ্তার করা হয়েছে সাংবাদিককে। মুক্তি পাননি সাংবাদিক। প্রশ্ন উঠছে, কেন একজন সাংবাদিককে এমন একটি আইনে ফাঁসানো হলো? আর বিজেপির রাজত্বে এই প্রথম নয়। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের 2023 সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বজুড়ে 320 জন সাংবাদিক কারাবন্দী, যার মধ্যে 7 জন ভারতের। গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের মধ্যে আছেন কাশ্মীরের আসিফ সুলতান, সজ্জাদ কুল, মসজিদ হায়দারি এবং ইরফান মেহরাজ। এছাড়াও গৌতম নওলাখা, রূপেশ কুমার সিং এবং নিউজ ক্লিকের প্রবীণ পুরকায়স্থ কারাবন্দী হয়েছেন। এদের মধ্যে 5 জনের বিরুদ্ধে কঠোর UAPA আইন প্রয়োগ করা হয়েছে। এদের মধ্যে কেউ কেউ বছরের পর বছর জেলে থেকে জামিনে বাইরে আছেন, তবে কেস চলছে।
রিপোর্টে বলা হয়েছে, ভারত সরকার সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করছে, যা গণতন্ত্রের জন্য গুরুতর সংকেত। এই ঘটনা কি কেবল একজন সাংবাদিকের ওপর হামলা, নাকি গোটা গণমাধ্যমের স্বাধীনতার ওপর? সাংবাদিকদের একাংশ মনে করছেন এই গ্রেপ্তার আসলে সরকারের ভয় দেখানোর কৌশল, যা শেষ পর্যন্ত বুমেরাং হয়ে উঠতে পারে। আমরা তাহলে কোন দেশে বাস করছি? সোজা উত্তর, স্বৈরাচারীর দেশে। হ্যাঁ, ঠিকই। তা না হলে এইভাবে ইচ্ছে মতো একজন সাংবাদিককে গ্রেফতার করা যায়? আরে এ তো সবে কুলির সন্ধে, খেলা তো সবে শুরু হয়েছে। তার মানে বিজেপি কি আরো সাংঘাতিক কিছু করার কথা ভাবছে? ইয়েস ম্যাম, ভাবছে। কি সেটা? আরে তাড়াতাড়ি বলো। সেটা হলো, মোদী সরকার নতুন আইন করে সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করতে চাইছে। কি রকম? খুলে বলো। সোজা কথায়, কোনো কালোবাজারি বা কোনো চোরের দুর্নীতির তথ্য ফাঁস করতে হলে সেই চোরের থেকেই আগে পারমিশন নিতে হবে। মানে এসব কি সুস্থ কথা? আরও আছে, এসব না করলে 250 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আমার মাথা ঘুরছে, এসব কি? তুই বরং এই খবরটা মন দিয়ে দেখ। ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন 2023 এবং সম্প্রতি প্রকাশিত সেই আইনের খসড়া বিধি নিয়ে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেছেন যে নতুন বিধিগুলি নিয়ন্ত্রণ ও উদ্ভাবনের মধ্যে ভারসাম্য বজায় রেখে নাগরিকদের অধিকার রক্ষা করা হবে। তবে বিশ্লেষকদের মতে এই কঠোর আইন সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং তথ্যের অধিকারকে গভীর সংকটে ফেলতে পারে। ডিপিডিপি আইনের 44-এর 3 ধারা অনুযায়ী তথ্য অধিকার আইন আরটিআই অ্যাক্ট 2005-এর গুরুত্বপূর্ণ ধারা সংশোধন করা হয়েছে। ফলে কোনো সরকারি কর্মকর্তার সম্পত্তির বিবরণ, দুর্নীতির তথ্য বা জনস্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগত তথ্য প্রকাশ করা কঠিন হয়ে যাবে। আগে আরটিআই আইনে জনস্বার্থ যাচাই করে তথ্য প্রকাশ করা যেত, কিন্তু নতুন আইনে ব্যক্তিগত তথ্যের সংজ্ঞা বিস্তৃত করে দেওয়ায় সরকার তথ্য গোপন রাখার আরও শক্তিশালী হাতিয়ার পেয়ে গেল। এটি সরকারের স্বচ্ছতা কমাবে ও দুর্নীতি উন্মোচনে বাধা দেবে। ডিপিডিপি আইনের খসড়া বিধি অনুযায়ী সংবাদ মাধ্যমকে কঠোর নিয়ম মেনে চলতে হবে। বিনা অনুমতিতে তথ্য সংগ্রহ করা যাবে না। সাংবাদিকদের কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নিতে হবে, যা অনুসন্ধানী প্রতিবেদনের ক্ষেত্রে বিশাল প্রতিবন্ধকতা তৈরি করবে। বড় সংস্থার জন্য কঠোর জরিমানার ব্যবস্থা। আইন অনুযায়ী তথ্য ফাঁস বা আইন লঙ্ঘনের অভিযোগে 250 কোটি টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে। যদিও ছোট ব্যবসাগুলোর জন্য শিথিল শাস্তির কথা বলা হয়েছে, কিন্তু সংবাদ মাধ্যম ও বড় প্রযুক্তি সংস্থাগুলোর ক্ষেত্রে এই জরিমানার হার অত্যন্ত বেশি। ভুল ত্রুটি হলেও শাস্তির ব্যবস্থা। কোনো সংবাদ মাধ্যম ভুল তথ্য প্রকাশ করলে বা ব্যক্তিগত তথ্য ব্যবহারের অভিযোগ উঠলে ডেটা প্রোটেকশন বোর্ড কঠোর ব্যবস্থা নিতে পারবে। যদিও আইনে বলা হয়েছে, যদি কোনো সংস্থা স্বেচ্ছায় তথ্য লঙ্ঘনের কথা স্বীকার করে তবে ডিপিবি তা বিবেচনা করতে পারে। যদিও অশ্বিনী বৈষ্ণব বলেছেন, মিডিয়া অধিকার বর্তমান কাঠামোতেই থাকবে, সংবাদ মাধ্যমের ওপর নতুন বিধির প্রভাব পড়বে না। তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরটিআই ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষায় দাবি। কংগ্রেস নেতা জয়রাম রমেশ তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখে ধারা 44-এর 3 বাতিলের দাবি জানিয়েছেন। আরটিআই কর্মী অরুণা রায়, নিখিল দে, প্রশান্ত ভূষণ এবং অঞ্জলি ভরদ্বাজ ইতিমধ্যেই এই পরিবর্তনের বিরুদ্ধে সরব হয়েছেন। বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচকে ভারত 161তম স্থানে, যা ইতিমধ্যেই উদ্বেগজনক। নতুন আইন বাস্তবায়িত হলে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নতুন ডিজিটাল তথ্য সুরক্ষা আইন জনগণের ব্যক্তিগত তথ্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, তবে এটি গণমাধ্যমের স্বাধীনতা ও স্বচ্ছতার পথে বড় বাধা সৃষ্টি করতে পারে। বিপুল পরিমাণ জরিমানা, কঠোর বিধি এবং আরটিআই আইনের পরিবর্তনের ফলে সংবাদ মাধ্যম ও নাগরিকদের তথ্য জানার অধিকার সংকুচিত হবে। এখন প্রশ্ন হলো, এই আইন কি সত্যিই নাগরিকদের রক্ষা করবে, নাকি সরকার ও বড় কর্পোরেট সংস্থাগুলোর স্বার্থ রক্ষার হাতিয়ার হয়ে উঠবে? এতদিন অর্থের জোরে পুলিশ কেসের ভয় দেখিয়ে সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে। এবার কি তবে সরাসরি সংবাদ মাধ্যমগুলোকে পরিচালনা করার রাস্তায় হাঁটছে সরকার? এবার বুঝতে পারছি তুমি কেন চিন্তা করছিলে। সেটাই কি স্বাভাবিক নয়? তা তো বটেই, কিন্তু এইভাবে চললে আমরা কি করব? আমাদেরকে বাধ্যতামূলকভাবে বিজেপি হয়ে যেতে হবে। আর যদি না হই? যদি না হোস, তোর জন্য জেলখানা আছে, চাবুক আছে, আগুনে পুড়িয়ে মারা আছে, ব্যবস্থা ভালোই, কোনো অভাব নেই। তাহলে আমাদের এত সম্মানের গণতন্ত্র, তার কি হবে? সেটাই একমাত্র ভরসা।
গণতন্ত্রকে আজ যারা অসম্মান করছে, গণতন্ত্রই তাদের জবাব দেবে। তাহলে এই আশাতেই শেষ করছি আজকের বিয়ন্ড পলিটিক্স। আর আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।